শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতির দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্সের একটি অধ্যায়, যার নাম ছিল, আমরা গতবার দেখেছিলাম যে আংশিক ও সাধারণ ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব আমি শুরু করব। আজকে আমি এই অধ্যায়টি শেষ করব। আজকে আমরা গত পর্বে দেখেছিলাম আংশিক ভারসাম্য কী, সাধারণ ভারসাম্য কী, এবং সাধারণ ভারসাম্যের 2x2x2 মডেল বা সাধারণ ভারসাম্যের 2x2x2 মডেল। আজকে আমরা যেই বিষয়টি দেখব সেটাকে বলে হচ্ছে ওয়াল্লাস-ক্যাসেলের মডেল। ওয়াল্লাস-ক্যাসেলের মডেল, এই মডেলটিকে সামগ্রিক ভারসাম্যের জন্য ক্লাসিক্যাল মডেল হিসাবেও বলা হয়। বিষয়টা হচ্ছে এই, সর্বপ্রথম ফরাসি অর্থনীতিবিদ লিওন ওয়ালরাস, উনি বিভিন্ন পণ্য ও উপকরণ বাজারে উনি গিয়ে দেখলেন যে বিভিন্ন বাজারের মধ্যে যে আন্তঃনির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তা কিভাবে ব্যাখ্যা করা যায়। সেই ক্ষেত্রে তিনি সহ সমীকরণ পদ্ধতির ব্যবহার করেন। এই সহ সমীকরণ পদ্ধতির মাধ্যমেই পরবর্তীকালে আবার গুস্তাভ ক্যাসেল একই ধরনের মতামত পোষণ করেন, যার কারণে তাদের দুজনের মতামত পরবর্তীকালে একসাথে হচ্ছে ওয়াল্লাস-ক্যাসেল মডেল নামে পরিচিত। তিনি মূলত হচ্ছে, মডেলটির একটা বিশেষত্ব আছে, মডেলটির মধ্যে ইন্টারঅ্যাকশন দেখানো হয়েছে। এখানে দুই খাত বিশিষ্ট অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটি এখানে এসেছে। এখানে পারিবারিক খাত এবং ব্যবসায়িক খাত, দুটি খাত রয়েছে এই মডেলে। এবং তোমরা দেখতে পাবে যে পারিবারিক খাতে পরিবার কি করে, পরিবার মূলত পণ্যের চাহিদা করে এবং উপকরণ সরবরাহ করে। আর বাজার বা ব্যবসায় খাত কী করে? ব্যবসায় খাত হচ্ছে উৎপন্ন বাজারের একটা যোগান দেয় এবং উপাদান বাজারেও তারা পরিবার থেকে তারা উপকরণ সংগ্রহ করে। এই হচ্ছে মূল ছোটোখাটো আমি একটু হালকা ধারণা দিলাম। এখন আমি ফর্মালি হচ্ছে এই তত্ত্বের ভিতর ঢুকতেছি। তোমরা মনোযোগ দিয়ে আমার এই লেকচারটি দেখবে, ইনশাআল্লাহ তোমরা অনেক ক্ষেত্রে লাভবান হতে পারবে। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে শোনো। আসলে তোমার বিষয় হচ্ছে এই যে এই অন্যান্য বিধির মতো এই বিধিতেও তোমার হচ্ছে আমরা কিছু অনুমিত শর্ত ধরবো। এবং তোমরা সবাই মোটামুটি জানো যে ইকোনমিক্সে আমরা যত ধরনের বিধি পড়ি, সব বিধি বা সব মডেলেই আমাদেরকে অনুমিত শর্ত ধরে নিতে হয়। এই মডেলে কিছু অনুমিত শর্ত রয়েছে, আমি শর্তগুলো লিখতেছি। তোমাদের যে কোনো বইয়ে এটা তোমরা পাবা, ওয়ালরাস-ক্যাসেল মডেল। হাতে লেখা আমার এমনিও একটু বিশ্রী, তোমরা আবার কিছু মনে করো না। ওয়ালরাস-ক্যাসেল মডেল, অনুমিত শর্ত। কিছু কমন শর্ত সবগুলোতেই থাকবে, তোমরা জানো। যেমন 1, পণ্য ও উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান। বাস্তবে যেটা অসম্ভব। আগে যখন মানুষ তত্ত্ব দিত তখন তোমার হচ্ছে সবকিছুতেই পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান ধরে নেওয়া হতো, বাট এটার প্রকৃতপক্ষে বর্তমানে এটা কোনো ভিত্তি নেই। উপকরণের যোগান এবং উৎপাদন কৌশল প্রদত্ত। উপকরণের যোগান এবং উৎপাদন কৌশল প্রদত্ত। আচ্ছা, এখানে দুইটা খাত থাকে, এটা কি লিখবো? এখানে তোমার এটা কি লেখা যাবে না? তোমাদের বই কি লিখতে হবে না? আবার এখানে হচ্ছে, এখানে ভোগ ও উৎপাদনের ক্ষেত্রে কোনো বাহ্যিকতা নেই। 3, 4 হচ্ছে তোমার অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান। আরো আছে কিছু, এগুলো তোমরা দেখে নিবা। মূলত হচ্ছে তোমার এগুলো। আর এখানে হচ্ছে পরিবারের লোকজন তোমার হচ্ছে উপকরণ সরবরাহ করে এবং ফার্ম থেকে পণ্য বা সেবা সামগ্রী কেনে। মানে পরিবারের লোকজন ফার্মে উপকরণ দেয় আর ফার্ম থেকে চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী ক্রয় করে। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এখানে সরকারি হস্তক্ষেপ নাই। সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত। এই কিছু অনুমিত শর্ত রয়েছে,
দেখে না একবার, তোমাদের যে কোনো বই আছে, তোমরা আমি ডক্টর লিয়াকত আলী খানের বই ফলো করতেছি, তোমরা অন্য যে কোনো বই ফলো করলেও হবে, তবে এই বইটা একটু সহজ, এই বইটা তোমরা সহজে বুঝতে পারো বলে আমার বিশ্বাস। আচ্ছা, এখন আমি তোমাদেরকে মূল আলোচনায় যাওয়ার আগে দু একটা লাইন বলি। ওয়ালরাস বিভিন্ন পণ্য ও উপকরণ বাজারে, মনোযোগ দিয়ে শুনবা, ওয়ালরাস বিভিন্ন পণ্য ও উপকরণ বাজারে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা করার জন্য সহ সম্পর্ক পদ্ধতি বা সহ সমীকরণ পদ্ধতির প্রয়োগ করেন। ওয়ালরাস তার আলোচনায় বিভিন্ন বা পণ্য ও সেবার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক কি বলবো, পারস্পরিক এটা কি বলবো, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা তোমার হচ্ছে উনি দেখছি আর কি, যে তোমার হচ্ছে উনি সহ সমীকরণ পদ্ধতি ব্যবহার করছে। লিওন ওয়ালরাস মূলত সহ সমীকরণ পদ্ধতির মাধ্যমেই আমরা এখানে তোমার হচ্ছে এই মডেলটার মূল বিষয় হচ্ছে সহ সমীকরণ পদ্ধতি। এবং পরবর্তীতে আমি তো তোমাদেরকে আগেই বললাম যে তোমার হচ্ছে গুস্তাভ ক্যাসেলও একই ধরনের ধারণা দেয়, এই জন্য যৌথভাবে দুজনের ধারণাকে একসাথে গুস্তাভ ক্যাসেলের মডেল বলে আখ্যায়িত করা হয়। এখানে আমরা কিছু অনুমিত শর্ত দেখলাম যে পণ্য ও উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান, উপকরণের যোগান ও উৎপাদন কৌশল প্রদত্ত, এখানে ভোগ ও উৎপাদনের ক্ষেত্রে কোনো বাহ্যিকতা নেই, অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান, সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত, এবং আরও কিছু আছে। এটা আমরা বলতে পারি এভাবে, তোমার হচ্ছে ভোক্তা ও উৎপাদক দুজনেই যুক্তিশীল আচরণ করে, অর্থাৎ ভোক্তা সর্বনিম্ন আয় সর্বোচ্চ উপযোগ লাভ করতে চায় এবং উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। এটাও একটা অনুমিত শর্ত আছে। আবার আরেকটা অনুমিত শর্ত আছে যে পরিবারের লোকজন তোমার হচ্ছে ফার্মে উপকরণ দেয়, আর পরিবারের লোকজন আবার ফার্ম থেকেই তোমার হচ্ছে চূড়ান্ত চাহিদা বা দ্রব্য ক্রয়। এই হচ্ছে অনুমিত শর্ত। এখন আমি মূল আলোচনায় যাই, ঠিক আছে? উপরের যে অনুমিত শর্তগুলো তোমরা যখন দেখলা, এগুলোর উপর ভিত্তি করে তোমার এই কি বলে ওয়ালরাস ক্যাসেল মডেলকে দুই খাত বিশিষ্ট মডেলে ব্যাখ্যা করা যায় আর কি। ওয়ালরাস ক্যাসেল মডেল মানে মূলত এই মডেলটা হচ্ছে দুই খাত বিশিষ্ট। এখানে একটা খাত হচ্ছে পারিবারিক খাত, আরেকটা খাত হচ্ছে তোমার হচ্ছে ব্যবসা খাত। 1 2 পারিবারিক খাত আসলে কি করে মূলত বলতে পারবো তোমরা? পরিবার মূলত কি করে? পরিবার মূলত জ্বলন্ত দ্রব্যসমূহের চাহিদা অনুভব করে এবং তারা নিজেরা ফার্ম বা শিল্পে যেয়ে বা ব্যবসায় যেয়ে তারা উপকরণ বিক্রি করে বা উপকরণ সরবরাহ করে। তার মানে পারিবারিক খাতের মধ্যে আমরা দুটি জিনিস দেখতে পাবো। একটিকে আমরা বলবো হচ্ছে বাজার চাহিদা অপেক্ষক, আরেকটি হচ্ছে উপকরণ সরবরাহ অপেক্ষক। বিষয়টা কি আরেকবার শোনো। পারিবারিক খাত বলতে আমরা মূলত বুঝবো যে পরিবারের লোকজন বা পরিবার মূলত কি করে। পরিবারের লোকজন মূলত ফার্মে চাকরি করে। তোমরা দেখবা, আমি নিজেও একজন যদি পরিবারিক খাত চিন্তা করি বা পারিবারিক খাত চিন্তা করি, আমি কিন্তু এক জায়গাতে চাকরি করি, আমি আমার শ্রম সেখানে দিয়ে আসতেছি, বিনিময়ে আমি কি পাচ্ছি? আমি বাজার থেকে সেই টাকা দিয়ে তোমার হচ্ছে মূলা আলু পটল কিনি। তার মানে হচ্ছে আমি বাজার চাহিদা করি, আবার হচ্ছে আমি নিজে উপকরণ সরবরাহ দিই। তার মানে হচ্ছে পারিবারিক খাতে দুইটা অংশ, একটা বাজার চাহিদা অপেক্ষক, একটা উপকরণ সরবরাহ অপেক্ষক। এখন তোমার হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখবা, আমি একটু মুছি, এটা বুঝছো সব যে পারিবারিক খাতে দুইটা কাজ আছে, একটা হচ্ছে বাজার চাহিদা অপেক্ষক, একটা হচ্ছে উপকরণ সরবরাহ অপেক্ষক। আমরা এই দুইটা এখন ডিটেলস করবো। প্রথমে আমি দেখাবো হচ্ছে তোমার বাজার চাহিদা অপেক্ষক। দেখো, আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে। আচ্ছা আমাকে বলো দেখি, মানে বাজার চাহিদা অপেক্ষক বলতে পণ্যসমূহ আছে, মানে তোমরা আবার চাহিদা, পণ্যসমূহের বাজার চাহিদা অপেক্ষক। আচ্ছা বলো দেখি, কোন পণ্যের দাম শুধুমাত্র কি ওই পণ্যের উপর নির্ভর করে? কখনোই না। কোন পণ্যের দাম ওই পণ্যের উপর তো নির্ভর করে, বিকল্প পণ্যের উপরও নির্ভর করে, আবার ওই পণ্য তৈরিতে যে উপকরণ ব্যবহৃত হয়েছে তার উপরও নির্ভর করে। আমরা যদি লিখি এরকম যে তোমার দেখো x1 পণ্যের চাহিদা হচ্ছে x1, ফাংশন অফ, মনোযোগ দিয়ে দেখবা, f1 তোমার হচ্ছে p1 p2 pn, এটা হচ্ছে দাম, v1 v2 vn উপকরণের দাম। আবার x2 পণ্যের চাহিদা কিসের উপর নির্ভর করে? তার দাম অন্যান্য পণ্যের দাম
আবার উপকরণের দাম এই জিনিসের উপর নির্ভর করে। আবার এক্স এন পণ্যের চাহিদা কিসের উপর নির্ভর করে? নিজের দাম, অন্যান্য পণ্য দ্রব্যের দাম এবং উপকরণের দাম। এইখানে বুঝতে হবে তোমাকে V1, V2, Vm এগুলো হচ্ছে উপকরণের দাম। কিসের দাম এগুলো? উপকরণের দাম। আর P1, P2 বা P হচ্ছে অন্য সামগ্রীর দাম। আর X1 হচ্ছে X1, X2 এটা দরকার নেই, এটা হচ্ছে চাহিদা। X1, X2, Xn হচ্ছে চাহিদা। আচ্ছা, এখন আমি এখানে কি বোঝাচ্ছি দেখো, কোন পণ্যের চাহিদা শুধুমাত্র ওই পণ্যের দামের উপর নির্ভর করে না, বিকল্প পণ্যের দাম এবং উপকরণের দামের উপর নির্ভর করে। আমরা এই তিনটা ইকুয়েশনকে যদি আমরা সরলভাবে লিখি বা সহজভাবে লিখি, এটাকে বলে সম্বন্ধ বা তোমার হচ্ছে কম্প্যাক্ট ফর্ম দিয়ে যদি লিখি, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স জে ইজ এ ফাংশন অফ, এক্স জে ইজ এ ফাংশন অফ, তোমাদের বইয়ে যেভাবে লিখছে সেটাই আমি ফলো করি, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। ফাংশন অফ এফ জে P1, P2, Pn, V1, V2, Vm। এটা একটা সমীকরণ দাও এক। ঠিক আছে? মানে আমরা কি বলতে যাচ্ছি যে তোমার বাজার চাহিদা অপেক্ষক, মানে কোনো পণ্যের চাহিদা শুধুমাত্র ওই পণ্যের দামের উপরে নির্ভর করে না, এটি ওই পণ্যের দাম এবং বিকল্প পণ্যের দাম এবং উপকরণের দামের উপর নির্ভর করে, যা আমরা সহজেভাবে দেখাতে পারি। আমি বুঝলাম তোমরা মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছো আমার মনে হয়। দেখে নাও। ওকে, এবার আমরা এখন তোমার হচ্ছে কি বলে এটাকে, আমরা উপকরণ সমূহের আমরা এখন উপকরণ সমূহের বাজার সরবরাহ অপেক্ষক দেখব। আমরা এখন উপকরণ সমূহের বাজার সরবরাহ অপেক্ষক দেখব। আচ্ছা, মূলত তোমার হচ্ছে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো অলরেডি যে পরিবারের লোকজনের মূলত কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তারা দ্রব্য সামগ্রী ভোগ করবে, অথবা তারা নিজেরাই তোমার হচ্ছে ফার্ম বা শিল্পে বা ব্যবসায় যে তোমার হচ্ছে শ্রম দিবে বা উপকরণ সরবরাহ করবে। এখন দেখো, উপকরণ সমূহের বাজার সরবরাহ অপেক্ষক ঠিক একইভাবে আমরা যদি এটা চিন্তা করি, তোমার হচ্ছে R1 সমান সমান G1, P1, P2, Pn, V1, V2, Vm। R1 হচ্ছে উপকরণের পরিমাণ। উপকরণের পরিমাণ কিসের উপর নির্ভর করে? উপকরণের দাম বা উপকরণ যে দেয় বা অন্যান্য দাম এবং তোমার হচ্ছে দ্রব্যের দাম এবং উপকরণের দামের উপরে নির্ভর করে। মানে উপকরণের পরিমাণ বা কি পরিমাণ উপকরণ বাজারে সরবরাহ করবে, এটা শুধু ওই উপকরণের দাম না, ওই উপকরণের দামের উপর নির্ভর করবে, অন্যান্য উপকরণের দামের উপরে নির্ভর করবে এবং সঙ্গে ওই পণ্যের দামের উপরও নির্ভর করবে। মানে আমরা এভাবে বলতে পারি যে কোনো উপকরণের সরবরাহের পরিমাণ শুধুমাত্র ওই উপকরণের দাম না, অন্যান্য উপকরণের দাম এবং ওই দ্রব্যের দামের উপরও নির্ভর করবে, যেটা দিয়ে ওই উপকরণ দিয়ে যে দ্রব্যটা বানানো হয়। তো একইভাবে আমরা আগে যেভাবে আমরা দেখছি ঠিক একইভাবে আমরা দেখবো R2 সমান সমান G2, P1, P2, Pn, V1, V2, Vm। ডট দিয়ে দেখো Rm সমান সমান Gn, তোমার হচ্ছে এটা Fm যাই দাও অসুবিধা নাই, দাও m দাও অসুবিধা নাই, P1, P2, Pn, V1, V2, Vm। একইভাবে আমরা যদি কম্প্যাক্ট ফর্মে লিখি এটা Vm। দেখো R1 হচ্ছে উপকরণের পরিমাণ, লিখে দিই R1, R2, Rm উপকরণের পরিমাণ বা আর যে বলতে পারো বা Ri যাই বলো, Ri হচ্ছে উপকরণের পরিমাণ। আর V1 বা Vi তোমরা জানো, সেটা আমি বলে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে তোমার উপকরণের দাম। আর P1, P2 এগুলো হচ্ছে দ্রব্যের দাম। এইভাবে আমরা বাজার সরবরাহ অপেক্ষক যখন বের করি, আমরা যখন কম্প্যাক্ট ফর্মে লিখি তখন আমরা লিখতে পারি একসাথে যে তোমার Ri is a function, is a G, Ri
GI, P1, P2, PN, V1, V2, VM। এটা একটা সমীকরণ দেওয়া হচ্ছে 2। দেখে নাও একবার, মানে উপকরণ সমূহের বাজার সরবরাহ অপেক্ষক আমরা দেখতে পাচ্ছি R1 ইকুয়াল টু G1, মানে R1 হচ্ছে তোমার ওই দ্রব্যের দাম এবং ওই উপকরণের দাম এবং অন্যান্য উপকরণের দামের উপরে নির্ভর করতেছে। R2 সেম, RM বের করলাম, বের করে আমরা একটা কমপ্লেক্স ফর্ম লিখলাম এবং এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম হচ্ছে ইকুয়েশন 2। যদিও আমার হাতের লেখা একটু খারাপ, তোমরা কষ্ট করে আমার হাতের লেখাটা একটু বুঝতে চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আমরা, আচ্ছা আই মানে তো বুঝতেই পারতো, আই মানে 1 to n, যেখানে আই সমান সমান 1 to n বাই n, যেটাই দাও অসুবিধা নেই। আচ্ছা এখন দেখে না, আমি মুছি, মানে বিষয়টা আসলে কিছুই না। আমি তোমাকে পারিবারিক খাতে কি দেখালাম আরেকবার দেখো। আমি প্রথমে দেখালাম হচ্ছে তোমার x1 ইজ এ ফাংশন অফ তোমার হচ্ছে p1 p2 pn এবং v1 v2 vn। তারপর লেখালাম x2 ইজ এ ফাংশন অফ f2 p1 p2 pn এবং v1 v2 vn। এভাবে তো দেখছো তোমরা নাকি? আর হচ্ছে তোমার xn is a function of fn p1 p2 pn v1 v2 vn। ওকে, এখন আমরা দেখো এটাকে যদি আমরা কমপ্লিট ফর্ম লিখছি, সেটা লিখছি কি xj is a function of fj p1 p2 pn এবং হচ্ছে তোমার v1 v2 vm। এই ছিল আমার তোমার প্রথমে বাজার চাহিদা অপেক্ষকের, লাস্টে আমরা এই ইকুয়েশনটা পাই, সেটাকে আমরা দিয়েছিলাম হচ্ছে 1। ঠিক সেম জিনিসই মনোযোগ দিয়ে দেখো, আমরা পাশে এটা লিখবো, লিখছি হচ্ছে R1 ইজ এ ফাংশন অফ, বা G1 দিয়ে দেখাইছি আমরা, তোমার P1 P2 Pn V1 V2 Vn। R2 G2 P1 P2 Pn V1 V2 Vn। ঠিক একইভাবে Rm is equal to Gm P1 P2 Pn V1 V2 Vm। লাস্টে আমরা সিম্পলিফাই করলাম, এটা বলে কমপ্লেক্ট ফর্ম। কমপ্লেক্ট ফর্মে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে তোমার অতএব আর জে না আর আই জি আই P1 P2 Pn V1 V2 Vm। আমার মনে হয় এতটুকু তোমরা মোটামুটি ক্লিয়ার। দেখে নাও, এটা হচ্ছে আমরা বাজার চাহিদা অপেক্ষক থেকে এটা আসছে, আর উপকরণ সরবরাহ বা তোমার হচ্ছে কি বলবো, উপকরণ সরবরাহ অপেক্ষক থেকে তোমার হচ্ছে এই অংশটা আসছে। এটা হচ্ছে পণ্য সমূহের বাজার চাহিদা অপেক্ষক, লাস্টে আমরা পাইছি এটা। আর এটা হচ্ছে উপকরণ সমূহের বাজার সরবরাহ অপেক্ষক। তো আমি লাস্টে আমি দুইটা উপকরণ দেখো একবার, আমি আরেকবার ছোট্ট করে বিষয়টা দেখে, আমি শুধু দুইটা ইকুয়েশন নিয়ে, যেহেতু আমাদের জরুরি ইকুয়েশন হচ্ছে এই দুইটা, একবার লিখে রাখি। এক্স জে ইকুয়াল টু এফ জে P1 P2 Pn, আর এখানে হচ্ছে V1 V2 Vn। আবার হচ্ছে তোমার আর জে ইকুয়াল টু আর আই ইকুয়াল টু তোমার GI P1 P2 Pn V1 V2 Vm। ওকে, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা মোটামুটি আমাদের একটা পর্যায়ে চলে আসি। আমাদের পারিবারিক খাতের যে মূল অংশ সেটা আমাদের শেষ। আমরা পারিবারিক খাত থেকে দুইটা জিনিস পাইলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার আমরা এখন ব্যবসায় খাতে যাব। কোথায় যাব আমরা এখন? ব্যবসা খাত। আচ্ছা, অলরেডি তোমরা বিষয়টা সম্পর্কে ধারণা মোটামুটি পেয়েই গেছো, যেহেতু এখানে একটা নির্ভরশীলতা সম্পর্ক আছে পরিবার এবং ব্যবসার মধ্যে, সুতরাং ব্যবসা খাত অনুরূপভাবে দুইটা কাজ করবে। একটা হচ্ছে তোমার আমরা বলবো উপকরণ বাজারে ভারসাম্য, উপকরণ বাজারে ভারসাম্য। একটা হচ্ছে তোমার উৎপন্ন বাজারে ভারসাম্য বা পণ্য বাজারে ভারসাম্য, উৎপন্ন বাজারে ভারসাম্য। মনোযোগ দিয়ে দেখো, উপকরণ বাজারে ভারসাম্য, একটা হচ্ছে তোমার উৎপন্ন বাজারে ভারসাম্য। আচ্ছা, এখন আমরা যখন তোমার হচ্ছে এখন আমরা উপকরণ বাজারে ভারসাম্য নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আগে দুইটা লাইন তোমরা শোনো, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান
বা ফার্ম পরিবারের লোকজন থেকে কি ক্রয় করে বলো তো? কি ক্রয় করে? শ্রম। মানে পরিবারের লোকজন শ্রম দেয় কোথায়? ফার্মে দেয়। আর এটা ক্রয় করে কারা? ব্যবসা প্রতিষ্ঠান করে। বিনিময়ে পরিবারের লোকজন আয় করে কোথা থেকে? ফার্ম থেকে। সে আয়টা আবার তারা কি করে? আয় দিয়ে তারা আবার তোমার হচ্ছে, তোমরা পড়ছো না সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রাম, সার্কুলার ফ্লো অফ ইনকাম, যে পরিবার থাকে, তারপর তোমার হচ্ছে নিচে তোমার ব্যবসা থাকে, পরিবারের লোকজন ব্যবসাতে যায়, ব্যবসাতে তোমার হচ্ছে তারা শ্রম দেয়, বিনিময়ে তোমার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে মজুরি দেয়, সেই মজুরি দিয়ে তারা দ্রব্যের বাজারে আসে, দ্রব্যের বাজার থেকে তারা তোমার হচ্ছে দ্রব্য কিনে এই টাকাটা আবার কোথায় যায়? আবার উপকরণ বাজারের মাধ্যমে আবার তোমার হচ্ছে ফার্ম পেয়ে যায়, এভাবে চলতে থাকে। এটাকে বলে সার্কুলার ফ্লো অফ ইনকাম। এটা তোমাদের জানা আছে ম্যাক্রো ইকোনমিক্সে, ফার্স্ট ইয়ারে তোমরা পড়ছো, তাই আমার রিপিট করলাম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান বা তোমার হচ্ছে ফার্ম পরিবারের কাছ থেকে তোমার উপকরণ ক্রয় করে, আবার ফার্ম তোমার পণ্য বা চূড়ান্ত সেবাসমূহ পরিবারের নিকট বিক্রি করে। কাজেই ফার্মের কাছে উপকরণ বাজার এবং উৎপন্ন পণ্যের বাজার দুইটাই সমান গুরুত্ব বহন করে। এখন আমরা তোমার হচ্ছে প্রথমে উপকরণ বাজারের ভারসাম্য বিষয়টা একটু দেখব। আচ্ছা, আমি একটু মুছে দিই না, দেখে নাও একবার, এটা মনে থাকবে, অসুবিধা নাই। আচ্ছা, উপকরণ বাজারে ভারসাম্য খুবই সহজ বিষয়, তোমরা ঘাবড়ানোর কিছু নাই আমার মনে হয়। আচ্ছা, উপকরণ বাজারে ভারসাম্য বিষয়টা হচ্ছে এই, মনোযোগ দিয়ে শুনবা তোমরা। বিষয়টা হচ্ছে এই যে উপকরণের যে সরবরাহ সেটা হচ্ছে গিভেন, উপকরণের সরবরাহ হচ্ছে গিভেন, এবং মজার বিষয় হচ্ছে তোমার এইখানে আমরা এম সংখ্যক উপকরণের পরিমাণ R1 R2 Rn আমরা ধরে নিছি। আমি আবার বলছি, এখানে উপকরণের সরবরাহ হচ্ছে ফিক্সড, বা তুমি যেই উপকরণ দিবা সেটা হচ্ছে ফিক্সড, এবং তোমার হচ্ছে R1 R2 Rm যে উপকরণের পরিমাণ সেটা হচ্ছে গিভেন। এটাকে আমরা বলছি এম সংখ্যক উপকরণের পরিমাণ R1 R2 Rm গিভেন। মানে এটা লিখতে পারো এম সংখ্যক উপকরণের পরিমাণ R1 R2 Rm হচ্ছে গিভেন বা প্রদত্ত। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানো, তোমরা অলরেডি উৎপাদন উপাদান বিশ্লেষণে দেখছো যে AIJ মনে আছে নাকি তোমাদের? AIJ বলতে আমরা কি বুঝি? AIJ হচ্ছে যে পণ্যের 1 একক তৈরি করতে আই উপকরণের প্রয়োজনীয় পরিমাণ। মাথায় রাখবা, AIJ মানে হচ্ছে যে পণ্যের 1 একক তৈরি করতে আই উপকরণের প্রয়োজনীয় পরিমাণ। আর এখন কিছু জানার দরকার নাই, আমরা মোটামুটি জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক অবস্থায় পণ্যের প্রতিটি উপকরণের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে। আমরা জানি যে তোমার এখানে আমি বললাম কি, উপকরণ সরবরাহ গিভেন বা উপকরণটা ফিক্সড, এম সংখ্যক উপকরণের পরিমাণ হচ্ছে R1 R2 Rm প্রদত্ত, আর AIJ হচ্ছে যে পণ্যের 1 একক তৈরি করতে আই উপকরণের প্রয়োজনীয় পরিমাণ। এখন আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক ব্যবস্থায় তোমার উপকরণের চাহিদা ও যোগান পরস্পর সমান হবে। এই অবস্থায় আমরা যদি এখানে সহ সমীকরণ পদ্ধতি প্রয়োগ করি তাহলে বিষয়টা কেমন হয় দেখো, একবার দেখে নাও এই লাইনটা, যদিও বই আছে বাট আমি একটু লিখলাম, জাস্ট এই লাইনটা পরীক্ষাতে লিখবা। এটা খুব বেশি বড় প্রশ্ন না, তোমাদের অনেক বইতে অনেক বড় বড় করে দেওয়া আছে, বাট ইকুয়েশনগুলো ঠিক রাখবা, এটাতে ফুল মার্কস পাবা, এবং পরীক্ষাতে এটা আসে 10 মার্কসের প্রশ্ন, যদি হয় 10-এ 10 পাবে ইনশাল্লাহ। দেখো, আর এই ইকুয়েশনে প্রত্যেকটা বইয়ে টুকটাক ভুল আছে, আমি যেভাবে করাবো এভাবে করবা, ইনশাল্লাহ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো, এখন আমরা দেখবো তোমার হচ্ছে সহ সমীকরণ পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে উপকরণের তোমার হচ্ছে বিষয়টি, উপকরণ বাজারের বিষয়টি আমরা দেখতে পারি। দেখো, A11 x1 প্লাস A12 x2 প্লাস A1n xn A1n xn equal to R1। ঠিক একইভাবে A21 x1 প্লাস A22 x2 প্লাস ডট ডট প্লাস A2n xn equal to R2। ঠিক একইভাবে A তোমার হচ্ছে এই যে 1 2, মনোযোগ দিয়ে দেখো, 1 2 এরপরে m
এম ওয়ান এক্স ওয়ান প্লাস এ তোমার হচ্ছে এম টু এক্স টু প্লাস ডট 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 প্লাস এ এম এন এক্স এন ইকুয়াল টু আর এম। মনোযোগ দিয়ে দেখো, দেখো এটার একটা মজার বিষয় আছে, দেখো মনোযোগ দিয়ে এটা একটু দেখো। এটাকে আমরা বলছি সমীকরণ হচ্ছে 3। একবার তাকাও এটার দিকে, 1 মিনিট দেখো। বিষয়টা হচ্ছে কি, এই 11x1 তোমরা উৎপাদন উপাদান বিশ্লেষণ যখন করেছিলে তোমরা এই ধরনের ইকুয়েশন দেখছো। এটার আসলে আলাদা একটা মিনিং আছে। মিনিংটা আসলে কি কেউ একজন বলো তো আমাকে। ও আচ্ছা, হয়তো তোমরা এখন বলতে পারবা না। এটা মানে হচ্ছে x1 পণ্যের, হ্যাঁ x1 পণ্যের এক একক তৈরি করতে গেলে তোমার ওই তোমরা এআইজে দেখছো না, এআইজের অর্থ কি ছিল, যে পণ্যের এক একক উৎপাদন করতে হলে আই উপকরণের কতটুকু আমাদের প্রয়োজনীয় সেটা দেখাবে। এই ঠিক একইভাবে তোমার আমি যদি এভাবে বলি যে তোমার যে A11x1 এর মানে হচ্ছে এই যে তোমার x1 পণ্যের বা তোমার হচ্ছে R1 উপকরণের এক একক R1 উপকরণের এক একক তোমার হচ্ছে R1 উপকরণের এক এককের তোমার হচ্ছে এটা কিভাবে ব্যাখ্যা দিব তোমাকে, আচ্ছা একটু সহজভাবে ব্যাখ্যা দিই। এখানে x1 পণ্যের এক একক উৎপাদনে R1 উপকরণের A11 পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আবার R2, আবার তুমি যদি A21 চিন্তা করো, আবার তোমার R2 উপকরণের A21 পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আরেকবার শোনো, এখানে x1 পণ্যের এক একক উৎপাদনে R1 উপকরণের A11 পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আবার আবার তোমার হচ্ছে R2 পরিমাণের A21 ব্যবহৃত হচ্ছে। এই আচ্ছা, এখন আমরা যেটা বলবো তোমরা মনোযোগ দিয়ে এটা দেখো, A11x1 ইন্টু A12x2 প্লাস A1nxn ইকুয়াল টু R1। R1 হচ্ছে কি উপকরণের পরিমাণ কিসের উপর নির্ভর করতেছে দেখো, x1 দ্রব্য উৎপাদনে যে পরিমাণ শ্রম লাগে, x2 উৎপাদনে যে পরিমাণ শ্রম লাগে, তোমার হচ্ছে xn উৎপাদনে যে পরিমাণ শ্রমিক দরকার হয় বা লেবার লাগে, সেগুলো একসাথে যোগ করলে আমরা R1 পেয়ে যাব না, R1। ঠিক একইভাবে R2 RM বের করছে। এখন এই অঙ্কটা নির্ভুল হওয়ার জন্য এটা সঠিক হওয়া জরুরি। এটা কিভাবে করছে আরেকবার দেখো, A11x1 প্লাস A12x2 প্লাস ডট ডট প্লাস A1nxn ইকুয়াল টু R1। আবার A21x1 প্লাস A22x2 প্লাস ডট ডট প্লাস A2nxn ইকুয়াল টু R2 ডট ডট A12m1 x1 প্লাস m2 x2 প্লাস ডট ডট প্লাস mn xn ইকুয়াল টু rm। মজার বিষয় দেখো, এগুলা কিন্তু কখনো পরিবর্তন ঘটবে না, এটা মাথায় রাখতে হবে। এটা ঠিক থাকবে সব সময়। দেখো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে যে তোমার অঙ্কটা ঠিক দিকে যাচ্ছে। আবার দেখো এই অংশটা দেখো, এই 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 দেখো কলম আকারে 1 1 1 2 2 2 1 এই কি বলি n n n, এগুলো কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হয় না। তোমরা যখন করবা তখন এই বিষয়টা মাথায় রাখবা যে x1 কলাম ঠিক থাকবে, x2 কলাম ঠিক থাকবে, xn এর কলামটা ঠিক থাকবে। এখানে সবগুলা a11 a21 m1 a12 22 m2 1n 2n mn, এটা মাথায় রাখতে হবে। বুঝছো? মোটামুটি আমাদের এতটুকু জানলেই চলবে। এখন আমরা তোমার হচ্ছে চলে যাব হচ্ছে উপকরণ। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। এখন আমরা সহজ সমীকরণ এখন সুন্দর করে এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি বা আমরা যদি তোমার সমষ্টিগতভাবে যদি প্রকাশ করি এটাকে, তাহলে কিভাবে লেখা যায় দেখো। এখানে যেহেতু এম এন দুইটা আছে, দুইটাই আছে আইj বা তোমার এম এন যাই বলো তোমরা, বা এম এন আছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল সামেশন আসবে। এখানে ডাবল সামেশন এ আই জে এক্স জে ইকুয়াল টু সামেশন আর আই। আমি জানি না তোমাদের বইয়ে কি লিখছে, ডাবল সামেশন এ আই জে এক্স জে ইকুয়াল টু সামেশন আর আই। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, মানে এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার দিব, এটা কিছু দেই, এটা এত দরকার নেই, এটা দরকার নেই।
জাস্ট এটা জেনে রাখো। এটাকে আমরা ডাবল সামেশন দিছি কিসের জন্য? এখানে এম এন দেখছো তোমরা, এই যে এম এন আছে, এই জন্য আর কি, দুইটা যেহেতু এ আছে এই জন্য আমরা তোমার হচ্ছে এআই যে ইউজ করছি। আচ্ছা, আবার দুইটা সামেশন ইউজ করতে হয়েছে। এখন আমরা দেখবো তোমার হচ্ছে, আমরা মোটামুটি শেষের পথে চলে আসছি, একদম সহজ, দেখে নাও একবার। ওকে, এখন আমরা তোমার হচ্ছে আমরা লাস্টের যে জিনিস সেটা হচ্ছে উৎপন্ন বাজারের ভারসাম্যে আমরা চলে যাব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তোমরা জানো যে দীর্ঘমেয়াদে পি সমান সমান এমসি, এটা হচ্ছে আমাদের ভারসাম্যের শর্ত পূরণ করে। মানে দীর্ঘমেয়াদে মানে লং টার্মে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান সমান এমসি হয়। এখন তোমার হচ্ছে আমরা অলরেডি জানি যে তোমার হচ্ছে এআই যে হচ্ছে, তোমরা জানো যে এখানে লিখবা হচ্ছে উৎপন্ন বাজারের ভারসাম্য। তোমরা অলরেডি মোটামুটি সবাই জানো যে তোমার দীর্ঘমেয়াদে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান সমান এমসি হয়। আরেকটা জিনিস হচ্ছে তোমরা অলরেডি জানো যে এআই যে হচ্ছে যে পণ্যের এক একক তৈরি করতে আই উপকরণের কতটুকু প্রয়োজন, ঠিক আছে? আর আমরা অলরেডি জানি, তোমরা আগেরটা থেকে দেখছো যে 11x1 এর অর্থ হচ্ছে, এটার অর্থ কি বলো তো দেখি? এই 11x1 হচ্ছে x1 পণ্যের তৈরি করতে কি পরিমাণ লেবার বা কি পরিমাণ কাঁচামাল দরকার হয়। এখন আমরা যদি এভাবে বিষয়টা আলোচনা করি, তোমরা দেখছো যে a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট প্লাস a1n xn সমান সমান হচ্ছে তোমার r1। এখন আমরা এটা দেখছি তোমার এখানে যে আমাদের জানি যে আমাদের m সংখ্যক উপকরণের মূল্য, তোমরা মোটামুটি জানো এতক্ষণে m সংখ্যক উপকরণের মূল্য কত বলো? v1 উপকরণের মূল্য হচ্ছে তোমার v1 v2 vn, এবং পণ্য দ্রব্যের মূল্য হচ্ছে p1 p2 pn। এটা হচ্ছে পণ্য দ্রব্যের মূল্য আর উপকরণের মূল্য। মানে মাথায় রাখতে হবে, উপকরণের মূল্য হচ্ছে v1 v2 vn, উপকরণের পরিমাণ হচ্ছে r1 r2 rn, p1 p2 pn হচ্ছে তোমার আমাদের দ্রব্যের দাম। এখন যেটা আমাদের জানতে হবে মানে কি, আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা যদি এভাবে বলি যে তোমার এই, তোমরা অলরেডি দেখছো যে তোমার x1 পণ্যের এক একক তৈরি করতে তোমার হচ্ছে x1 পণ্যের এক একক তৈরি করতে r1 উপকরণের তোমার হচ্ছে a11 পরিমাণ, r2 উপকরণের তোমার হচ্ছে a21 পরিমাণ ব্যবহৃত হয়। এই অবস্থায় উৎপন্ন বাজারে যদি n সংখ্যক পণ্যের গড় ব্যয় এবং দামের সমতা সহ সমীকরণ পদ্ধতিতে আমরা লিখি, তাহলে আমরা নিম্নোক্তভাবে সেটা লিখতে পারি। এই বিষয়টা কিছু নেই, এখানে আছে কি যে দীর্ঘমেয়াদে তোমার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি দাম সমান সমান গড় আয়, পি সমান সমান এসিও, এটা হচ্ছে শর্ত থাকে, ভারসাম্যের শর্ত। এখন আমরা দেখতে পেলাম যে তোমার কি বলে এই আই যে হচ্ছে, তোমরা জানো যে পণ্যের এক এক তৈরি করতে আই উপকরণের কতটুকু প্রয়োজন সেটা। আর তোমরা এটাও জানো যে এম সংখ্যক উপকরণের দাম হচ্ছে এখানে v1 v2 vn, এবং তোমার পণ্য দ্রব্যের দাম হচ্ছে তোমার এখানে p1 p2 pm। আর আমাদের এখানে আমরা জানি যে তোমার x1 পণ্যের এক একক উৎপাদন করতে তোমার হচ্ছে r1 উপকরণের a11 পরিমাণ ব্যবহৃত হয়, r2 উপকরণে তোমার হচ্ছে a21 পরিমাণ ব্যবহৃত হয়, এই আর কি বিষয়। এখন আমরা যদি এখন তোমার উৎপন্ন বাজারে n সংখ্যক পণ্যের গড় ব্যয় ও দামের সমতা সহসমীকরণ পদ্ধতির মাধ্যমে দেখাই, তাহলে বিষয়টা কেমন হয় দেখো। আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর কিছুক্ষণ দেখো, কিছুই না, বিষয়টা একদম সহজ। এখন আমরা লিখবো হচ্ছে তোমার a11 v1 প্লাস a12 v2 প্লাস ডট প্লাস a। আচ্ছা, তোমাদের সব বইয়ে এই জায়গাটায় ভুল আছে, তোমরা মাথায় রেখো বিষয়টা। a1m vm equal to p1, a21 v1 plus a22 v2 plus dot plus a2m vm equal to p2 dot plus a। মনে রেখো, সকল বইয়ে এই জায়গাতে ভুল আছে, তোমাদের বাজারে যত বই আছে সবগুলোতে এখানে ভুল আছে। n1 v1 plus a তোমার হচ্ছে n2 v2 plus dot plus a nm vm equal to p
এন, মনোযোগ দিয়ে দেখো, a11 v1 plus a12 v2 plus dot 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 a1m vm equal to p1, a21 v1 plus a22 v2 plus dot dot a2m vm equal to p2, n1 v1 plus n2 v2 plus dot dot nm vm equal to pn. pn এখন যদি আমরা এটাকে তোমার হচ্ছে সহজভাবে লিখি, একসাথে লিখি, এটাকে আমরা বলতে পারি 4, সমীকরণটা হচ্ছে 4। সহজ করো, mn দুইটা আছে, সামেশন একইভাবে a i j vi equal to তোমার সামেশন p p j ও দিতে পারো, p n ও দিতে পারো, যাই দাও, p j দাও, তোমাদের বইয়ে কি দেওয়া আছে p j, ঠিক আছে p j দিলাম। তার মানে আমরা এর আগের ইয়াতে পাইলাম হচ্ছে সামেশন a i j তোমার হচ্ছে x j ইকুয়াল টু পাইছি আমরা সামেশন r i, আর এখন পাইলাম হচ্ছে এটা, মাথায় রাখবা। দেখে নাও বিষয়টা, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এই সবগুলো একই না, আবার এটা দেখো, ঠিক আছে, আবার এটা দেখো, আবার দেখো 1 1 1 2 2 2, তারপর দেখো m m m, এই আর কি। এখন আমাদের অঙ্কের মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন আমরা দেখবো হচ্ছে ওয়ালরাস ক্যাসেল মডেলের যে অভেদটা বা ওয়ালরাসের যে অভেদ, আমাদের আর 5 মিনিট লাগবে। দেখো আমি মুছলাম, ঠিক আছে, এই বিষয়টা কিছু না, একদম সহজ, একদম সহজ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে 3 নাম্বার যে সমীকরণ দেখছো সেটাকে আমরা 3 নাম্বার সমীকরণ ছিল এমন a11 x1, এটাকে আমরা v1, পরেরটাকে v2 এবং পরেরটাকে vm দিয়ে আমরা গুণ করব। a11 x1 v1 প্লাস a12 x2 x2 v1 প্লাস ডট ডট a1n a1n vm a1 v1 a1 x square a1n xn xn v1 ইকুয়াল টু তোমার হচ্ছে, মানে আমরা 3 নম্বর সমীকরণকে v1 v2, প্রথমটাকে v1, দ্বিতীয়টাকে v2 এবং তৃতীয়টাকে vm দ্বারা আমরা গুণ করব। ঠিক একই ভাবে তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে তোমার r1 v1, এবার দেখো a21 x1 v2 plus a22 x2 v2 plus dot 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 a2n xn v2 equal to r2 v2। ঠিক একইভাবে a তোমার 1 2 m, আমরা এখানে পেলাম কি জানো, a তোমার হচ্ছে m1 x1 vm plus a m2 x2 vm plus dot 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 plus a m n x n vm equal to r m vm। বিষয়টা হচ্ছে এই, আমরা 3 নাম্বার যে সমীকরণ তোমাদের ছিল সেই সমীকরণের প্রথম লাইনকে আমরা v1 দিয়ে গুণ করলাম, দ্বিতীয় লাইনকে আমরা v2 দিয়ে গুণ করছি এবং তৃতীয় লাইনকে আমরা vm দ্বারা গুণ করলাম। দেখো একই জিনিস, কোনো পরিবর্তন নাই, তোমরা আবার ঘাবড়ানোর কিছু নাই। আমি জানি না বইয়ে কি, বইয়ে হয়তো আমি যেটা করছি সেটা ঠিক আছে, এটা নিশ্চিত থাকতে পারো, অসুবিধা নাই। এখন আমরা যেটা দেখবো, আমরা মোটামুটি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, এটা মাথায় রাখতে আমরা কি পেলাম এটা দেখো। অতএব ডাবল সামেশন a i j x i x j v i ইকুয়াল টু, i j নিয়ে টেনশন করো না তোমরা, r i v j। ওকে, আমরা এটা একটা ইকুয়েশন পাইলাম। এখন আমাদেরকে 4 নম্বর সমীকরণকে আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তোমরা এটা মাথায় রেখে এটা কি লিখলাম, ডাবল সামেশন a i j x j v i ইকুয়াল টু সামেশন r i v j। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখো, আমরা এখন তোমার আরেকটা যে সমীকরণ ছিল 4 নম্বর সমীকরণ, সেটা ছিল এরকম a11 v1, এটাকে আমরা এখন x1 x2 xn দিয়ে গুণ করব। দেখো a11 v1 x1 প্লাস a12 v2 x1 প্লাস ডট ডট a n1 a তোমার হচ্ছে ভুল বললাম তো, a ওহো a হচ্ছে তোমার, এটা তারা ভুল লিখছে, a1m তোমার হচ্ছে x1, ও সরি v2 ও v
v2 vm xn x1 সরি x1 ইকুয়াল টু তোমার হচ্ছে p1 x1। আবার দেখো a21 v2 a21 v1 x2 প্লাস a22 v2 x2 প্লাস ডট ডট a2m vm x2 ইকুয়াল টু p2 x2। ঠিক একইভাবে ডট ডট দাও a12 আমার ছিল কি 1 2 n n1 v1 xn plus a n2 v2 xn plus a dot dot a nm vm xn equal to হচ্ছে তোমার pn xn pn xn pn xn ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন দেখো আমরা কি করছি, দেখো আমরা ওই 4 নম্বর সমীকরণকে আমরা করলাম কি তোমার x1 x2 xn দিয়ে গুণ করছি। প্রথম লাইনকে x1, দ্বিতীয় লাইনকে x2 এবং তৃতীয় লাইনকে xn দ্বারা গুণ করছি। দেখো আমি যেভাবে করছি এটাই পারফেক্ট, মনোযোগ দিয়ে দেখো। হয়তো ক্যালকুলেশনে ভুল হতে পারে, বাট সিস্টেম এটাই। আর আমরা এখান থেকে কি পাই দেখো, ছোট করি এটাকে আমরা, ডাবল সামেশন a i j x তোমার হচ্ছে একই জিনিস v i x j ইকুয়াল টু তোমার হচ্ছে সামেশন p i x j। ফাইন, তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা সমান না? দেখো তো আমরা আগেরটাই পেলাম কি, এটা একটা সমীকরণ দিতে পারো ইচ্ছা করলে 5, এটা একটা সমীকরণ দাও 6, a i j v i x j v i x j ইকুয়াল টু সামেশন r i v j। এই দুইটা সমীকরণ যেহেতু সমান, তার মানে হচ্ছে আমরা বলতে পারি এটা ধরো 6 দাও, এটা 6, একটা 5 দাও একটা 6 দাও, যেভাবে দাও লিখতে পারি যে 5 এবং 6 থেকে আমরা লিখতে পারি, 6 থেকে লেখা যায় তোমার হচ্ছে সামেশন পি আই এক্স জে ইকুয়াল টু সামেশন আর আই ভি জি। এটাই হচ্ছে ওয়ালরাস ক্যাসেল মডেলের অভেদ। মোটামুটি আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে। লাস্টে আমি আর একটা 2 লাইন বলি, সেটা হচ্ছে তোমার, আমরা এখন শেষে আসি। আমরা আংশিক ও সাধারণ ভারসাম্যের পার্থক্য এখন বলবো। আমরা জানি আংশিক ভারসাম্য তোমার হচ্ছে অর্থনীতির খণ্ডচিত্র নিয়ে আলোচনা করে, যেখানে সাধারণ ভারসাম্য তোমার সামগ্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করে। আংশিক ভারসাম্য আলোচনা করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু সামগ্রিক ভারসাম্য নিয়ে কাজ করা তুলনামূলকভাবে কঠিন। এবং আংশিক ভারসাম্য তোমার হচ্ছে স্পিল ওভার এফেক্ট এবং হচ্ছে তোমার ফিডব্যাক এফেক্ট নিয়ে কথা বলতে পারবে না, কিন্তু সাধারণ ভারসাম্য এগুলো নিয়ে কাজ করে। বা তোমার হচ্ছে বড় ধরনের কোনো চেঞ্জ, বা তুমি বড় ধরনের যদি কোনো চাহিদা বেড়ে যায় বা চাহিদা কমে যায় বা বিভিন্ন ধরনের ঘটনাকে তুমি কিন্তু আংশিক ভারসাম্য দিয়ে আলোচনা করতে পারবে না। তোমার সাধারণ ভারসাম্য তোমাকে জায়গায় জায়গায় তোমার ব্যবহার করতে হবে, যদিও সাধারণ ভারসাম্য নির্ণয় করা অনেক 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 টাফ একটা বিষয়। আরও কিছু পার্থক্য তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা সেটা বাসা থেকে পড়ে নিও। আজ এ পর্যন্তই, মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ওকে বাই।